নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত আতঙ্কের রাত। ওনার জন্ম 1941 সালের 9ই মার্চ ও প্রয়াণ 2023 সালের 3রা মার্চ। আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে চিনি মূলত তার পাণ্ডব গোয়েন্দার মধ্য দিয়ে। 1961 সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবি বাসরীয় সাথে যুক্ত হন তিনি। অজস্র রহস্য, রোমাঞ্চ কাহিনী, ভৌতিক গল্প, ভ্রমণ কাহিনী লিখেছেন তার প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল চতুর্থ তদন্ত, সেরা রহস্য 25, কেদারনাথ ইত্যাদি। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন আতঙ্কের রাত। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে। যান চলাচল একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরে বসেছিলাম। হঠাৎ সন্ধেবেলা অবনী এসে হাজির। ওর চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল, কতদিন দাড়ি কামাইনি। বললাম, কিরে, কি ব্যাপার রে? অবনী একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুব স্মার্ট এবং সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি, সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে। অবনীর এই রকম চেহারা দেখে বললাম, এই তোর কি হয়েছে রে অবনী? এ কি চেহারা হয়েছে তোর? অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না রে। কেন হঠাৎ এরকম মনে হওয়ার মানে? তুই ভূতে বিশ্বাস করিস? না মানে, তবে ভূতের নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি তো, তাই বিশ্বাস করি না আর কি। বাড়িতে না আমি একদম টিকতে পারছি না। আজ কিছুদিন হলো আমার ঘরে না খুব অদ্ভুত কাণ্ড ঘটছে। আমার এত ভয় করছে, মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ওর কথায় শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, এরকম কথা তো মুখেও আনতে নেই ভাই। কাপুরুষের মতো হঠাৎ আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা, আমি আমি পাগল টাগল হয়ে যাচ্ছি না তো? মনে হচ্ছে তাই হয়েছে। যাক, তোর ভাই কি করছে? সে তো মাস 2 হলো দুর্গাপুরের চাকরি পেয়ে চলে গেছে। তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু কিন্তু বিশ্বাস কর, কিছুদিন হলো ওই বাড়িতে না আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আরও একজনের অস্তিত্বের অনুভূতি পাচ্ছি। কে বলতো সে? তা জানি না, তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপর দু বন্ধুতে চা খেতে খেতে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম। অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না তো? আরে না না, অসুবিধে হতে যাবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার থেকে আমারই বরং তোর ওখানে গিয়ে থাকাটা ভালো। খবরদার খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না। তুইও পারবি না। আমার মতন তুইও পাগল হয়ে যাবি। আমি ভাবছি ওই বাড়িটা আমি বিক্রি করে দেবো, আমি অন্য কোথাও চলে যাব। আচ্ছা, তোর ভাই কোনো আপত্তি করবে না? বোধহয় না। ওকে সব কথা জানিয়েই আমি চিঠি দিয়েছি। সামনের মাসে ও সোজা এখানে চলে আসবে। তারপর এখানে বসে আলোচনা করার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটা তো আমাদের পৈতৃক বাড়ি। আমার বা আমার ভাইয়ের জন্মই তো ওই বাড়িতে।
এর আগে আর কখনো এরকম অস্তিত্ব অনুভব করেছিস কি? না, কখনোই না, এমনকি দিন 15 আগেও না। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম, তারপর বললাম, আচ্ছা ঠিক কি কি হয় বলতো? অবনী একবার হাতের ঘড়িটা দেখল, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখে দেখা বা অনুভব করাই ভালো। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তা তো জানি না। কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও ওই সব কিছু ঘটে কি না। যদি যাস তবে এখনই চল, লাস্ট ট্রেনটা মনে হয় পেয়ে যাব এখন। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে আর নয়, কাল সকালে বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না। অবনী বলল, তাহলে তো খুবই ভালো হয় রে। আমার এখন মাথার ঠিক নেই। আমার ভালো মন্দর ভার আমি তোর হাতেই ছেড়ে দিলাম। তবে এও জেনে রাখিস, আমি আর কোনোদিনও একা থাকতে পারবো না। সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। আলু ভাজা আর গরম গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে। শোয়ার পরেই ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, কতদিন যে এরকম আরামে ঘুমায়নি। আমার তো একদমই ইচ্ছে করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম, আচ্ছা তোর ওখানে যাওয়ার গাড়িটা কখন? সেই বেলা 1টায়। সে কি, সারাদিনে আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে গেছে। তা যাক, বেলা 1টার গাড়িতেই সই। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম। তারপর বারহারোয়া প্যাসেঞ্জারে 3টের মধ্যেই ত্রিবেণী। সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়ি, ছোট্ট দোতলা একটা বাড়ি। ত্রিবেণীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদারেরা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন একটা বলা বলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরিটার নিচে একপাশে খোলা ছাদ। ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায়, ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, এই অবনী, আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? অবনী বলল, তা পারবো। এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই, যত উপদ্রব তো রাতের বেলায়। তুই কিন্তু বেশি দেরি করিস না। না রে বাবা না, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি? আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্কা মহিলা আমাকে ডাকলেন, বাবা শোনো। আমি কাছে যেতে উনি বললেন, তুমি অবনীর কে হও? আমি ওর বন্ধু হই। কেন বলুন তো? তুমি এসেছো, খুব ভালোই হয়েছে। ওটার যে কি হলো ছেলেটার, মাঝরাত্রির হলেই চিৎকার করবে আর ঘরময় ছোটাছুটি করবে। আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে ওর মাথাটা খারাপ করে দিয়েছে। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো একটা মানসিক রোগের ডাক্তার দেখাও। আমি সেজন্যই এসেছি মা। বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম, যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব যেন একটা বলছিল। আমি ওদের কাছে গিয়ে বললাম,
আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন, আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখে কি যেন একটা ফিসফিস করে বলা বলি করছিলেন, সেই জন্যেই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ বলে মনে করছি। দোকানের লোকেরা বলল, হ্যাঁ দাদা, আমরা ওকে হঠাৎ এই রকম হয়ে যেতে দেখেছি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা, আমি এক রাতের একটা ঘটনার কথা বলবো। শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যে কথা বলছি। আমার কথা তো এরকম বিশ্বাস করে না, হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ তো, শুনি না ব্যাপারটা। তবে শুনুন, সেদিন রাতে অবনীদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্ণুদা ছুটে যাই। কিন্তু গিয়ে যা দেখলাম, তাতে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। কীরকম? অবনীদা নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজাও বন্ধ করে শোয়। সেদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্ণুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে লাগি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কি যেন খুলে দিল। আমরা তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গিয়ে ওপরের দরজায় ধাক্কা দিলাম। অবনীদার সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে ওপরের ঘরের দরজাটাও খুলে গেল। আমরা ভিতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে এই, যে বাড়িতে অবনীদা একা থাকে সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে? আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অথচ আমার আর বিষ্ণুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করতেই চায় না। দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, কিন্তু আমি করছি। তাই বলছি, আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজন যদি কেউ আমাদের কাছে এসে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাত্রে আমি নিজের চোখে সব দেখতে চাই, ওখানে কি হয় আর কি না হয়। কিন্তু না, আমার কথায় কেউ রাজি হলো না। সবাই বলল, না না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না। বলা যায় না, যদি সত্যি ভৌতিক কিছু ব্যাপার হয় তাহলে কার কপালে কার কোপ চাপে। তবে হ্যাঁ, যদি সেরকম কিছু ভয়ানক দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমরা একজন নয়, সবাই ছুটে যাব। আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। আচ্ছা। আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কিরে, একা থাকতে ভয় করেনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বদ্ধ ঘরে বসে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস। এখন চল দেখি, গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। কোথাও না, ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলে। তাহলে চল, ঘরে বসে রাতের খাবারটা তাহলে তৈরি করা যাক। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো। ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি, এমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বর্ষণ! গত রাতের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, অন্যদিনও কি এই সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যের পর থেকেই হয়, কখনো আবার মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় সেটা আলাদা কথা। আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম।
এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল। আমি আর অবনী একই তক্তপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম। শুয়ে গল্প করছি, এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাজ ঘেঁষে সরে এসে বলল, এবার সে আসবে, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। কে কে আসবে? অবনী চিৎকার করে উঠল। ওই তো ওই তো ওই তো সে, ওই তো সে, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। আমি শুয়ে শুয়েই জানলার দিকে তাকালাম। দেখলাম জানলার ঘষা কাঁচে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ফুস করে একটা দেশলাই জ্বালার শব্দ হলো। তারপরই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এই ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বাললো এই বাতি? কে কে এই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কাঠ। চারদিক নিস্তব্ধ, নিঝুম। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিল, নিয়ে দরজার কাছ অবধি গেল। তারপর কোমল গলায় একটি ডাক শোনা গেল। আমি অবনীকে বললাম, এই একবার আয় তো, কোথায় নিয়ে যায় একবার দেখি। না 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 না, খেপেছিস? ও আমাকে রোজ এইভাবে ডাকে। আমি যাই না, আমি যাই না, আমি যাই না। যাস না, তুইও যাস না, তুইও যাস না ভাই, ভাই তুইও যাস না। আয়, আরে আয় না, আয় বলছি। আমার বড় ভয় করছে, আমার বড় ভয় করছে। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে, তুই ছেড়ে দে আমায়, আমায় ছেড়ে দে, ছেড়ে দে রে। ভয় কি? আজ তুই তো একা নয়, আমি তো আছি তোর সঙ্গে। আয় না। আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম। তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকেই খুলে দরজাটা 2 হাত হয়ে গেল। ওই আলোই আমাদের পথ দেখিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। যে ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছে গিয়ে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল। তালাটা আপনা থেকেই খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের ওপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল, আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা বলো, কথা বলছো না কেন? বলো তুমি কে? কে তুমি? অবনী যেন পাথর, আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর। আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখো না, তোমাদের দুটি পায়ে পড়ি। আমি ভয়ে ভয়ে বললাম, কে তুমি? আমি সেনা। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনী টেবিলের দিকে এগিয়ে এলো। তারপর ড্রয়ার টেনে একটা খাম বার করে টেবিলের ওপর রাখলো। রেখেই আবার কোথায় যেন একটা অন্ধকারে মিলিয়ে গেল। আমি টেবিলের কাছে গিয়ে খামটা খুলতেই তার ভেতর ওই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে।
ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। উফ, কি ভয়ঙ্কর দৃশ্য! আরো দেখলাম ছবির গলার ওপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। এক সময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল, আমি বললাম, তাহলে কি তোমার মুক্তি হবে? কিন্তু কেন চাও না? আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, ওই ফটোটা তোর তোলা? হ্যাঁ, বছর দুয়েক আগে তোলা। চুচুড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা। ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটো ধরে মেয়ের ছবিটা চাইলেন। জানালেন গত মাসের সামান্য একটু ভুল বোঝাবুঝি ব্যাপার নিয়ে মেয়েটাকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করলেন। তারপরই বিপর্যয়, মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল, সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর দুয়েক আগে ছবিটা তুলেছিলাম আমি ঠিকই, তবে ছবিটা তোলার পর থেকে হরিবাবু টাকা দেবার ভয়ে আমার সঙ্গে দেখা করেননি। আমিও ফটোর নেগেটিভটা ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়েটির স্মৃতি রক্ষার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবিটা নিতে এসেছেন। সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন, কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা আমি আর কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভটা পেলাম, কিন্তু নেগেটিভ থেকে এই ফটোটা তৈরি করতে গিয়েই যত বিপত্তি। বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে, ভয় দেখায়। এই সেই নেগেটিভটা আছে? আছে, দেখি। নিশ্চয়ই। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে ওপরে এলাম। সারা রাত ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে।